লকডাউনে ঈদে ঘরমুখো মানুষের ঠাসা প্রতিটি ফেরি ভোগান্তি সয়েই ছুটছে বাড়ি। সংক্রমণের ঝুঁকি চরমে। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানী ছাড়ার আপ্রাণ চেষ্টা মানুষের। দৃষ্টিকোণে গাড়ি চালানোর কথা দৃষ্টিকোণে আমরা পাচ্ছি না। ঝামেলা হবে দেখে আগেই যায়। রাস্তা দিয়ে ভাড়া 400 টাকা, সেখানে নিচে 1500 টাকা। জানারও কষ্ট, দুটো ভাড়া 5 টাকা দেবো তাও গাড়ি পাই না। ছুটির দিনে শুধু শপিং মলই নয়, ফুটপাতের দোকানেও উপচে পড়া ভিড়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। অবস্থা আগের মতোই। শীর্ষ বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণেই দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এবং বোরোধান ঘরে তোলার পর টইটুম্বুর। তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল, কোনো কাজেই আসছে না পানি। উজানে একতরফা নিয়ন্ত্রণই কারণ বলছেন সংশ্লিষ্টরা। ঈদের 7 দিন বাকি থাকলেও নৌরুটে দিনভরই ছিল ঘরমুখো মানুষের স্রোত। লকডাউনেও যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ি। যাত্রীদের দাবি, শেষ দিকে গণপরিবহন সংকটের শঙ্কা এবং গতবারের লকডাউনের ভয়াবহ অভিজ্ঞতার কারণে এবার তারা আগেভাগেই যাচ্ছেন গন্তব্যে। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। দূরপাল্লার গণপরিবহন নেই, তবুও আটকানো যায়নি ঈদ যাত্রা। অন্যান্য বছর ঈদ ঘনিয়ে আসলে এমন চিত্র দেখা গেলেও এবছর সপ্তাহখানেক আগেই লোকজনের প্রচণ্ড ভিড় ফেরিঘাটে। যাত্রাপথের শত ভোগান্তির পরেও ফেরিতে উঠতে পেরে স্বস্তি যাত্রীদের। তারা জানান, গত বছর ঈদের আগ মুহূর্তে পরিবহন ও ফেরি সংকটের কবলে পড়েছিলেন অনেকে। সেই আশঙ্কা থেকে এবার আগেভাগে যাত্রা। ঈদের আগে 3 দিন লকডাউন, হার্ড লকডাউন হয়েছিল, যে কারণে সবকিছু ক্লোজ হয়ে গেছিল, মানুষ যেতে পারে নাই। হয়তো এই কারণেই এখন মানুষের এই চাপটা বেশি বাড়ছে। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। সত্যতা ছেবে থেকে যাওয়ার চেষ্টা করতেছি, পাখিটা আল্লাহ ভরসা আর কি। পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, বাংলা বাজার সহ সব ফেরিঘাটে যাত্রী চাপ রয়েছে। ঘাট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, লঞ্চ, বাস ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পার হচ্ছেন তারা। জীবনের রিস্ক নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। ঘরমুখো মানুষ ঠিকই বাড়িতে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টের মাধ্যমে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনের চেয়ে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। মানুষ পার হওয়ার কারণে ঘাটে অপেক্ষমান পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দূরপাল্লার কোনো পরিবহন চলবে না, আমরা সরকারের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি। আপাতত ফেরি বন্ধের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে ঈদ সামনে রেখে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানী ছাড়ার আপ্রাণ চেষ্টা মানুষের। সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন ঘরমুখো মানুষ, খুঁজছেন বাড়ি ফেরার বাহন। লকডাউনে মহানগরী, চলছে না দূরপাল্লার গণপরিবহন, কিন্তু মানুষের দীর্ঘ সারি যেন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বুড়ো আঙুল দেখাচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে মরিয়া মানুষ ছুটছেন অনিশ্চিত যাত্রায়। কোনো গাড়িতেই পাচ্ছি না। এখন এই হাইসগুলো আছে, হাইসগুলোতে 1200-1500 টাকা ভাড়া চায়। এখন ট্রাকগুলোর জন্য দাঁড়ায় আসছিলাম, ট্রাকও 1000 টাকা নিচে নেবে না কোনো ট্রাক। কয়েকদিন যাবত মেয়ে খুবই অসুস্থ, বাড়ি যেতে হবে। আমি এখন চলছি, আল্লাহ পাক জানে কিভাবে যাবো। এখান থেকে দেখতেছে ডাবলের 3 ডাবল 4 ডাবল ভাড়া নিয়ে ওরা এখানে এসে নামাই দিচ্ছে। মানুষ হাইটে আবার পার হয়ে ওই পাশে যাচ্ছে। গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, ভাড়া যাচ্ছে অনেক। কেউ ট্রাক, কেউ কাভার্ড ভ্যান, কেউ বা চড়ে বসেছেন প্রাইভেট কারে। সামাজিক দূরত্বের ধার ধারছেন না কেউই। যারা রাজধানীর আশপাশে থাকেন তারা ভোগান্তি সই সিএনজি অটোরিকশা করেই ঘরমুখী হচ্ছেন। বাস নাই, ব্রিজ পারে হাইটে যায়, তারপর যাবো এর ভিতরে, যে আপনার অটোতে যাবো নাহলে রিক্সায় যাবো। গাড়ি নাই, এখন ওই কত সারের মধ্যে হাঁটতেছি, যদি পাই আমরা এভাবে চলে যাব। যে কোনো গাড়ি করে, যেভাবে ছাদে করে হোক, বাসে করে হোক, যেভাবে যাবো। আনন্দটা উপভোগ করার জন্য আমরা যাচ্ছি। চাপাই রাস্তায়, চাপাই রাস্তায়, চাপাই
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। লকডাউনের কারণে ভাড়া একটু বেশি নেওয়ার কথা স্বীকার করেন বিভিন্ন পরিবহন চালকরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, জাফর, দিনভর মানুষ যে ঈদ উপলক্ষে যে ঢাকা ছাড়া যে মানুষের চাপ ছিল, সেই চাপ এই মুহূর্তে রাত 11টার পরে আসলে তেমনটা নেই। কিন্তু বিকল্প পথে, অর্থাৎ যে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে ঘরে ফেরা বা ঢাকা ছাড়া মানুষের যে প্রবাহ, সেই যে মানুষের যে যাতায়াত, সেইটা কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা গাবতলী ব্রিজের এখানে এসে যে দেখেছি যে অনেক মানুষ আসলে ঢাকা ছেড়ে যাওয়ার জন্য বের হয়েছেন রাত্রেই। তারা যে কোনো উপায়েই বাড়ি যেতে চান। অনেকেই কর্মক্ষেত্রে আসলে ছুটি দিয়ে দিয়েছে, যার জন্য তারা ঢাকায় থাকতে চাচ্ছেন না, এরকম আছেন। তো অনেকে আছে যারা প্রাইভেট কার কিংবা বড় যে ট্রাক আছে পণ্যবাহী, সেই ট্রাকেও যাওয়ার চেষ্টা করছেন এবং মেটানোর চেষ্টা ভাড়া, কিন্তু ভাড়া বেশি হওয়ার কারণে তারা অপেক্ষা করছেন সুবিধাজনক ভাড়াতে যাওয়ার জন্য। তো আমরা দেখেছি যে কোনো বাস, এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে কোনো বাস আমরা ছেড়ে যেতে দেখিনি, কিন্তু যে ট্রাকগুলো যাচ্ছে সেই ট্রাকগুলো কিন্তু ম্যাক্সিমাম ট্রাকই দাঁড়াচ্ছে এবং সেই ট্রাকেই একজন দুজন করে যাত্রী নেয়ার চেষ্টা করা হচ্ছে। যে একদম ট্রাক ভর্তি করে কিন্তু খুব বেশি যাচ্ছে না। আমরা কয়েকটি ট্রাকে দেখেছি যেগুলো ট্রাকে একদম ভর্তি মানুষ চলে যাচ্ছে আর কি, ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। তার বিশেষ করে বগুড়া, সিরাজগঞ্জ ওই দিকের যাত্রী সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি। তবে যে ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু এই দেখভাল করছেন যে কোনো ট্রাকে যেন মানুষজন না নেওয়া হয়, কারণ পণ্য পরিবহনের সুবিধার ক্ষেত্রে যেন ঢাকা ছাড়া বা আন্তজেলার মানুষ যেন যেতে না পারে, সেই মনিটরিং নজরদারিটা তারা করছে। তো বিশেষ ক্ষেত্রে যেগুলো বিশেষ পারমিশন আছে সেই পারমিশন সাপেক্ষে কিন্তু সেগুলো কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। আর সব কিছু মিলায় যে এই যে মানুষজনের যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, তারা বাড়ি যেতে চায়, এইভাবে কিন্তু বেশ মানুষ আসছে, দাঁড়াচ্ছে। তারা বিভিন্ন উপায়ে যানবাহন ঠিক করার চেষ্টা করছে এবং সেই তাদের ভাড়া বেশি যাচ্ছে, সেই ভাড়াগুলো মিলে গেলে কিন্তু তারা যেভাবেই হোক যেতে চাচ্ছে এবং এই যে সড়কে যে মানুষগুলো আছে তারা যেতেই চায় বাড়িতে যে কোনো উপায়। তো জাফর, এই ছিল গাবতলী থেকে ঘরে ফেরা বা ঈদ উপলক্ষে ঢাকা ছাড়া মানুষের সর্বশেষ খবর। লকডাউন উপেক্ষা করেই রাজধানীবাসীর বাড়ির দিকে যাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। ঈদে কেনাকাটায় ছুটির দিনে শুধু শপিং মলই নয়, ফুটপাতের দোকানেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ দিকে এসে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। বাকি দিনগুলোতে রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। ইফতারের পর ক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে পোশাক, জুতাসহ নানা সামগ্রী কিনতে এভাবেই ভিড় করেন শত শত মানুষ। পোশাকের সঙ্গে বেল্ট মেলাতে গিয়ে উধাও স্বাস্থ্যবিধি। কেউ কেউ মাস্ক পরলেও গাদাগাদি ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। প্রচুর পরিমাণে ভিড়। এখানে মনে হয় না যে আমাদের দেশে লকডাউন। আমার জন্য শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার ওয়াইফের জন্য 3 পিস কিনেছি। বিক্রেতারা জানালেন ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয়কর্মীরা। বেচা কিনা পার্সেন্টেজ বিগত দিনগুলোর চেয়ে এই 2-3 দিন ধরে একটু ভালো। 20, 30, 40, 50 হাজার টাকা ডেলি পার ডে বিক্রি হয় আর কি। এদিকে আগামী কয়েকদিন রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না, বিকজ এত উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় আমি গতকালকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, যাতে আমাদের এই 5-6টা দিন আমাদের সামনে আছে, যাতে আমাদের রাত্র 12টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সেই সামাজিক দূরত্বটা সেটা আমরা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারবো। রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25 এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকার অনুমতি দিলেই চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, তার অবস্থা আগের মতোই। এদিকে বিএনপি চেয়ারপারসনকে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নিয়ে যেতে চান তার পরিবার ও দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 2 দিন, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।
বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত এবং এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান সরকারের অনুমোদনের পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। ওনার অবস্থা স্থিতিশীল আছে, কাজেই এই অবস্থায় ওনার আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেওয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু থেকে নেত্রীর করোনা আক্রান্তের বিষয়টি এড়িয়ে গেছেন তারা। বিভিন্ন সময় চেষ্টা করেছেন তথ্য গোপনেরও। আহমেদ সালেহিনের রিপোর্ট। 11 এপ্রিলের কথা। ওই দিন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপোর্টের সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। এর মধ্যে কেউ কেউ গুজব বলে তা উড়িয়ে দেন, আবার কেউ বলেন করোনা পরীক্ষাই করা হয়নি নেত্রীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করার পর মুখ খুলেন তারা। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। বাসায় চিকিৎসা নেওয়ার পর থেকেই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নেতারা বলে আসছেন ভালো আছেন বেগম জিয়া। বাসাতেই মিনি হাসপাতাল করার কথাও জানান তারা। আমাদের সব ধরনেরই করা আছে, বাসায় একটা হসপিটাল বানায় রাখছি আমরা এখানে। 27 এপ্রিল হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তারা বলেছেন শুধু শারীরিক পরীক্ষা করাতে হবে, বাসা থেকে আসা যাওয়ার সমস্যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে, 2-3 দিন থাকলেই ঠিক হয়ে যাবেন। তখনও বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি গোপন করার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি। এমনকি 3রা মে সিসিউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করে বিএনপির নেতা ও চিকিৎসকরা। ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে, লাং থেকে পানি বের করেছে, এখনো পানি আরো রয়ে গেছে, ওটা বের করবে। সবশেষ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন করার পর মুখে কুলুপ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তথ্য নেই বলে এড়িয়ে গেছেন তারা। শামীম ইস্কান্দার গেছে ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ও চিঠি দিয়েছে। বেগম জিয়ার দণ্ড স্থগিত হয় পরিবারের আবেদনে, তার মুক্তির মেয়াদও বাড়ানো হয় পরিবারের আবেদনেই। সবশেষ বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনটিও করে তার পরিবার। সর্বক্ষেত্রে পরিবারের ভূমিকা দেখে তাই অনেকের মনে প্রশ্ন, নেত্রীর জন্য দলের শীর্ষ নেতাদের করণীয়টা কি? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত শঙ্কার আরেক কারণ ভারতীয় ধরন। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 37 জন। এটি গত 40 দিনে সর্বনিম্ন মৃত্যু। বিশ্বের নানা প্রান্তে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে করোনার 4টি ধরনকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এগুলো হলো ইউকে, দক্ষিণ আফ্রিকান, ব্রাজিলিয়ান এবং ক্যালিফোর্নিয়ান ধরন। এর মধ্যে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকান ধরন শনাক্তের তথ্য এসেছে বিভিন্ন জিনোম সিকোয়েন্সে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয় বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এই নিবন্ধে বলা হয় দেশে আফ্রিকান ধরন পাওয়া যায় ফেব্রুয়ারিতে। ইউকে ভ্যারিয়েন্টটাই আমাদের দেশে প্রথম এসছে, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট একটু পরে এসেও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাই ডমিনেট করেছে আর কি। আমরা টেরই পেতাম না হয়তো বা, কিন্তু এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাকে বা এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হয়তো বা বিস্তারও করতে পারতো না। আমরা সবাই বেশি রিল্যাক্স করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সেই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে বিস্তারও ঘটেছে এবং সেখান থেকেই আমাদের মৃত্যুটাও আসছে। কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন, আর এটি দেশে কোভিডের তৃতীয় ঢেউ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ওটা যদি আমাদের দেশে আসে
তাহলে আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় দেখা দিতে পারে এবং এটা আমাদের দেশে এসে একটা তৃতীয় ওয়েভ সৃষ্টি করাটাও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নিশ্চিত করতে হবে কঠোর কোয়ারেন্টিন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আজ জুমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য রমজানের শেষ এ জুমার নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। শুক্রবার ছিল রমজান মাসের শেষ জুমা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন মুসল্লিরা। করোনা মহামারীর সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখছে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় জুমাতুল বিদার বয়ানে উঠে আসে মহামারী প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে। মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। আমাদের দেশ জাতিকে আপনি হেফাজত করুন। আল্লাহ, এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনা মুক্ত করে দেন। এই জুমায় দোয়া কবুলের সময় এই দোয়া করেছি যে এই করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুক্তি দান করেন। রাজধানী ছাড়াও সারা দেশে মসজিদে মসজিদে জুমাতুল বিদায় করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশাল গাছের পরিবর্তে পড়ে আছে শুধু গুঁড়ি। সবুজের বুক চিরে উঠছে ইট সুরকির কঠিন দেয়াল। সবুজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন যেন থমকে গেছে। সপ্তাহ জুড়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে গাছ কাটার যে মহোৎসব চলছে তার প্রভাব ইতোমধ্যেই পড়েছে উদ্যানের জীববৈচিত্র্যে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে খাবার, হোটেল আর রাস্তা তৈরিতে চলছে অবাধে গাছ নিধন। গানে গানে এভাবেই জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন একটাই দাবিতে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মাথা উঁচু করে থাকা গগন শিরীষ গাছগুলো কেটে ফেলা চলবে না। ডিজাইনের পরিবর্তন করে গাছগুলোকে রেখে এখানে প্রাণ ও প্রকৃতিকে সংরক্ষণ করা হবে কিনা ওই আশ্বাস দিলেই আমরা ঘরে ফিরবো। তার পূর্ব পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। যেসব তুচ্ছ কারণে যে কেটে ফেলছে গাছ টাছগুলো, এটা তো আসলে এটা করতে দেওয়া যাবে, করা উচিত না। এরই মধ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গেল এক সপ্তাহ ধরে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিভিন্ন মহল। পরিবেশবাদীরা বলছেন আধুনিক স্থাপত্যের এই যুগেও গাছ কেটে উন্নয়ন অবকাঠামো নির্মাণ করা আমাদের মেধার জন্যও অবমাননাকর। শুক্রবারও সকাল থেকে নানা মাধ্যমে চলে প্রতিবাদ। উদ্যান নাটক থেকে মানববন্ধন, নিজ নিজ জায়গা থেকে সবুজের সঙ্গে নিজের অবস্থান জানাচ্ছে মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এখানকার গাছগুলো বাঁচানো। এরই মধ্যে উদ্যানের গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন 6টি সংগঠন ও 2 জন নাগরিক। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশিষ্টজনরাও। রেস্টুরেন্টের জন্য গাছে হাত দেবে তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নতজানু করবেন না। এর আগে 2009 সালে হাইকোর্ট এক রায়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য রক্ষায় এটিকে একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশনা দেন, যা আজও বাস্তবায়িত হয়নি। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে। তবে সেচ নির্ভর বড় মৌসুম শেষ হওয়ায় এই পানি কোনো কাজে লাগছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে। টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না। এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের নদী যখন শুকনো থাকে 12 জন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময় আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না।
উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরও সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে, এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে, অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীর কাঁচা বাজারে সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে সবজি প্রতি 5 টাকা বেড়েছে, আর কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সব মাছ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর মৌলভীবাজার সবজি সরবরাহে কোনো কমতি নেই, তারপরও বিক্রেতারা সরবরাহ সংকটের দোহাই দিয়ে দাম বাড়িয়েছেন সবজির। করলা 50 টাকা, গিয়াতের 60 টাকা, ভেন্ডি হলো 50 টাকা, বেগুনে কেজিতে 8 টাকা বেশি কিনা, বরবটিতে 6 টাকা বেশি কিনা। যখন আমদানি কম থাকে তখন একটু বেশি হয়। যেরকম আইতেছে ওরকম বেচতেছি, যেরকম রেট হইতেছে ওরকম চালাইতেছি, এরকম চলতেছে। এখানে অত কিছু আমদানি আর বেশ কম কিছু। আমরা তো মোকামেতে ঘাটের তো মাল কিনে আনি, এখন যেখান থেকে মাল কিনে আনে ওখানে আরো থেকে গ্রামের থেকে দেয়। মাছ বাজারে অনেকটাই শূন্যতা, সরবরাহ সংকটের কথা জানান ক্রেতারাও। আর লকডাউনে গাড়ি চলাচল কম হয় আমদানি কমেছে বলে জানান বিক্রেতারা। এতে মাছ অনুযায়ী কেজি প্রতি দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। কাতল বিক্রি করতেছি আপনার 280, 320, আর রুই বিক্রি করতেছি আপনার 300 টাকা, 320 টাকা। দাম বাড়তি আছে, একটু হালকা একটু বাড়তি আছে দাম। এই গাড়ি কম হয়েছে তো। 1000 টাকা কেজি চিংড়ি মাছ, রুই মাছ 350, 400। বেচি কেনা একবার হালকা, একবার সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার 130, সোনালী 250 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকায়। এছাড়া গরুর মাংস 580 থেকে 600 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রী সংখ্যা হঠাৎ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আগাম টিকিট কেটে রাখা সৌদি প্রবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবের রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ। জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, আপনি জানেন যে আসলে প্রতি বছর ঈদকে সামনে রেখে কিন্তু অনেক প্রবাসী কিন্তু দেশে যান, এবং এই দেশে যাওয়ার সময় কিন্তু প্রতিবারে কিছু না কিছু বিড়ম্বনা তৈরি হয়। এবারও ঠিক তার ব্যতিক্রম নয়। আমরা যেমনটি জেনেছি এবং দেখেছি যে প্রত্যেক বছর প্রবাসীরা যেভাবে দেশে যেতে চান, সেক্ষেত্রে অনেক ধরনের ফ্লাইট বিড়ম্বনা, ফ্লাইট শিডিউল পরিবর্তন, এই ধরনের সমস্যা পড়ে। তবে এবারের সমস্যাটা একটু ভিন্ন। এবারে আসলে কোভিডের যে কারণ, সেই কারণের কারণে মূলত সিভিল এভিয়েশন থেকে যাত্রী সংখ্যা প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বিমানে যেখানে প্রায় 419 জন যাত্রী পরিবহন করার কথা, সেখানে কিন্তু মাত্র 200 জন করে যায়। তো সেক্ষেত্রে অনেক পূর্ব থেকে যারা ঈদ উপলক্ষে দেশে যাবেন, তারা কিন্তু টিকিট সংগ্রহ করে রেখেছেন। তো সেক্ষেত্রে যখন অনেকেই আগে থেকে ইনফর্ম না হয়ে এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টে যাওয়ার পরেই কিন্তু বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে যে তারা অনেকে জানে না যে তাদের টিকিট পরিবর্তন করা হয়েছে বিমানের পক্ষ থেকে। তো আসলে এই ধরনের বিড়ম্বনাগুলোর কারণে কিন্তু অনেক প্রবাসী কিন্তু খুবই বিভ্রান্ত হচ্ছেন, এবং দেখা যাচ্ছে দেশে ঈদের আগ মুহূর্তে দেশে যাওয়ার যে তাদের যে স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। এবং তারা দেখা যাচ্ছে অনেকের ঈদের আগে টিকিট করা ছিল, সেখানে তার টিকিটটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ঈদের পরে বা ঈদের 1-2 দিন পরে। সেক্ষেত্রে ওই যে লোকটি দেশে যাবে, তার মানসিক অবস্থা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা বিমর্ষ, এবং একটা ক্ষোভ প্রকাশ থাকে তার ভিতরে যে ঈদের আগে দেশে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছে, কিন্তু ঈদের আগে যেতে পারছি না। তো আসলে এই বিষয়টি কিন্তু আমি জানার চেষ্টা করছি যে আসলে যে বাধ্যবাধকতা আছে, অর্থাৎ কোভিডের কারণে যে সীমিত সংখ্যক, অর্থাৎ অল্প সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু পরিবহন করতে হবে সিভিল এভিয়েশনে, এই ধরনের নির্দেশনা থাকা কিন্তু আসলে কোনোভাবেই তাদের বাড়তি যাত্রী নেওয়ার সুযোগ হচ্ছে না। তো সেক্ষেত্রে প্রবাসীরা কিন্তু এই দাবি জানিয়েছেন যে অন্তত পক্ষে তাদের এই ঈদ আগে যাতে ঈদের সবার সাথে, পরিবারের সাথে মিলিত হতে পারেন, এই কারণে যে অন্তত পক্ষে বাড়তি ফ্লাইট দেওয়ার সুযোগ থাকলে অন্তত পক্ষে বাংলাদেশ সরকার যাতে এই ধরনের একটি সিদ্ধান্ত নেয়, অন্তত প্রবাসীদের দিকটি বিবেচনা করে যারা 2 বছর 3 বছর পরে দেশে যাচ্ছেন এবং ঈদের আগ মুহূর্তে পরিবারের সাথে দেখা করার জন্য দেশে যাবেন, তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে ঈদের আগ মুহূর্তে বাড়তি ফ্লাইট, যেটি আসলে অন্যান্য দেশের বিমান অনেক সময় করে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ
এবং বাংলাদেশ বিমান যদি ঠিক একই রকম ভাবে যদি বাড়তি ফ্লাইট পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে তারা দেশে যেতে পারবেন। এবং অনেক প্রবাসী কিন্তু আসলে বিভিন্ন অফিসে খুঁজছেন, এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছেন না। তো আসলে ঈদের আগ মুহূর্তে আসলে টিকিটের যে একটা কৃত্রিম সংকট, সেটা আসলে কেন, অনেক প্রবাসীর মনে প্রশ্ন আছে যে তারা কেন টিকিট পাচ্ছে না, এবং টিকিট পেলেও অনেক চড়া দাম। এবং যে দামের ব্যাপারটি নিয়ে তারা অনেকে অভিযোগ করছেন যে আসলে সাধারণ যেই দাম থাকার কথা তার থেকে প্রায় 1 গুণ 2 গুণ বেশি দাম দিয়ে তাদেরকে টিকিট কাটতে হচ্ছে। তো যার ফলে আসলে ঈদের আগে ঘরমুখ যে প্রবাসী, তাদের বিষয়ে ছিল আমার কাছে সবশেষ। বিমানের ফ্লাইট সংখ্যা হঠাৎ যাত্রী সংখ্যা হঠাৎ করে অর্ধেকে নামিয়ে আনায় সৌদি আরবের প্রবাসীদের ভোগান্তির কথা জানাতে আমাদের সঙ্গে রিয়াদ থেকে যুক্ত হয়েছিল সহকর্মী আরিফুর রহমান। চীনের রাষ্ট্রীয় ওষুধ কোম্পানি সিনোফার্মের করোনার টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এরই মধ্যে 50টির বেশি দেশ জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে। প্রয়োগ শুরু করেছে বেশ কয়েকটি দেশ। সিনোফার্মের আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োনটেক, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।